বজ্রপাত কী, কীভাবে হয় সেই নিয়ে বিশদ আলোচনা করব। প্রথমে জানব বজ্রপাতের মূল নীতি কী। এটি স্থির তাড়িতিক ঘটনা, অর্থাৎ স্থির তড়িৎ সংক্রান্ত ঘটনা। এই ঘটনাটি স্ট্যাটিক ইলেকট্রিসিটি দ্বারা ব্যাখ্যা করা যাবে। স্ট্যাটিক ইলেকট্রিসিটি মানে হচ্ছে স্থির তড়িৎ, এইটা দিয়ে ব্যাখ্যা করা যাবে। স্থির তড়িৎ কী সেটি জিনিসটা এখন জানি। কাঁচদণ্ডকে রেশম দিয়ে ঘষলে কাঁচদণ্ড থেকে ইলেকট্রনের বা মাইনাস আধান রেশমে চলে যায়, ফলে রেশম হয়ে যায় নেগেটিভ তড়িৎগ্রস্ত এবং কাঁচদণ্ড হয়ে যায় পজিটিভ তড়িৎগ্রস্ত। এই আধানগুলিকেই স্থির তড়িৎ আধান বলে, কারণ এই আধানগুলি যে জায়গাতে ঘষা হয়েছে রেশম দিয়ে কাঁচদণ্ডকে, সেই ঘষা জায়গাটুকুনিতেই সীমাবদ্ধ থাকে আধানটা, মানে আধানটা চলাফেরা করতে পারে না। পরিবাহীর মধ্যে দিয়ে যেমন আধান সহজে চলাফেরা করতে পারে, যদি আধান না চলাফেরা করতে পারে তখন তাদের বলা হয় স্থির তড়িৎ আধান। যেমন চুল আঁচড়ানোর সময় চুল এবং চিরুনির মধ্যে স্থির তড়িৎ আধান সৃষ্টি হয়। একটিতে পজিটিভ আধান হলে অন্যটিতে সমপরিমাণ নেগেটিভ আধান পায়। এই আধানগুলি স্থির, সেই জন্য তাদের স্থির তড়িৎ আধান বলে। বজ্রপাতের সময় এই রকমই স্থির তড়িৎ আধান সৃষ্টি হয়, কিন্তু এক্ষেত্রে অনেক বৃহৎ পরিসরে বিপুল পরিমাণে আধান দ্বারা এই ঘটনাটি ঘটে। অনেক শব্দ, আলো, উষ্ণতা, তড়িৎ প্রবাহ মাত্রা মানে হচ্ছে কারেন্ট সৃষ্টি হয়। বজ্রপাত সম্পর্কে পূর্বে ভুল ধারণা প্রচলিত ছিল। কী ছিল? পূর্বে মনে করা হতো পাথর ঘষা খেলে যেমন আলো উৎপন্ন হয়, মেঘের সাথে মেঘের ঘষা খেলে বিদ্যুৎ উৎপন্ন হয়, আলো উৎপন্ন হয়, অর্থাৎ বজ্রপাত হয়। কিন্তু এটি পুরো ভুল ধারণা। বজ্রপাত হলো পাশাপাশি থাকা দুটো মেঘ যাদের মধ্যে চার্জের তারতম্য রয়েছে। চার্জ বলতে স্থির তড়িৎ আধান, বা মেঘ ও ভূপৃষ্ঠের মধ্যে চার্জ নিঃসরণের ঘটনা। এখানে মেঘের জমা স্থির তড়িৎ আধান ভূপৃষ্ঠে নিঃসৃত হয় বা মেঘ থেকে ভূপৃষ্ঠেতে নেমে আসে। মেঘে কিভাবে স্থির তড়িৎ আধান এলো? বাতাসের জলীয় বাষ্প যদি বেশি থাকে এবং পরিবেশের তাপমাত্রা যদি বেশি থাকে, তখন বজ্রগর্ভ মেঘ, যাকে কিউমুলোনিম্বাস মেঘ বলে, তার সৃষ্টি হয়। সূর্যের তাপে প্রচুর জলীয় বাষ্প সৃষ্টি হয়। এই জলীয় বাষ্প গরম ও হালকা বলে উপরে উঠে যায়। যত উপরে ওঠে উষ্ণতা কমে, কারণ আমরা জানি যত উপরে উঠা যাবে বাতাসের উষ্ণতা কম। এর ফলে জলীয় বাষ্প ধীরে ধীরে জমে ছোট ছোট জলকণার সৃষ্টি করে। এই প্রক্রিয়ায় লিনতাপ নির্গত হয়, অর্থাৎ জলীয় বাষ্প যখন জলকণাতে জমছে তখন লিনতাপ নির্গত হয়। এই লিনতাপ ওই জলীয় বাষ্পপূর্ণ বাতাস এবং তার থেকে সৃষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র জলকণাগুলিকে গরম করে তোলে, ফলে এগুলো আরও উপরে উঠতে থাকে। অনেক উপরে উঠলে কিছু কিছু জলকণা আরও ঠান্ডা হয়ে বরফ কণায় পরিণত হয় এবং ক্ষুদ্র ক্ষুদ্র জলকণাগুলিও ধীরে ধীরে বড় আকার হয়। এবং কেন হয়? কারণ যত উপরে উঠছে তত বেশি ঠান্ডা। একটা সময় আসে যখন জলকণা ও বরফ কণাগুলি যথেষ্ট বড় হয়ে আর উপরে উঠতে পারে না। মাধ্যাকর্ষণ প্রভাবে সেগুলি নিচে নামতে থাকে। তাহলে আমরা দেখছি ঊর্ধ্বমুখী গরম জলীয় বাষ্পপূর্ণ বাতাস উপরে উঠছে, আবার যে সমস্ত জলকণা পূর্ণ বরফ কণা পূর্ণ বাতাস ভারী হয়ে গেছে সেগুলো নিচের দিকে নামছে।
তাহলে জলীয় বাষ্পপূর্ণ গরম বাতাস যেগুলো উপর দিকে উঠছে এবং ভারী হয়ে যাওয়া বড় জলকণা এবং ক্ষুদ্র ক্ষুদ্র বরফ কণা যেগুলি অনেক উপরে উঠে গেছিলো সেগুলো যখন নিচে নামছে, এই দুই মেঘের এই দুই স্রোতের মধ্যে যখন সংঘাত ঘটে তখন স্থির তড়িতাধানের সৃষ্টি হয়। তাহলে ঊর্ধ্বমুখী জলীয়বাষ্পপূর্ণ গরম বাতাস এবং নিম্নমুখী জলীয়বাষ্পপূর্ণ জলকণাপূর্ণ বরফকণাপূর্ণ বাতাসের মধ্যে সংঘাতের ফলে স্থির তড়িতাধানের সৃষ্টি হয়। এই তড়িতাধান মেঘের জলকণাগুলির সাথে আটকে ভাসে। সৃষ্ট তড়িতাধানগুলি মেঘের যে জলকণা আছে সেগুলির সঙ্গে আটকে ভাসছে। বিজ্ঞানীদের মতে বজ্রগর্ভ মেঘের নিচের অংশে নেগেটিভ তড়িতাধানগুলি জমে এবং উপরের অংশে পজিটিভ তড়িতাধানগুলি জমে। যত সময় যায় ধীরে ধীরে বিপরীত আধান জমা হওয়া চলতে থাকে। এর ফলে মেঘের উপরের অংশ বেশি বেশি করে পজিটিভ আধান জমতে থাকে এবং নিচের অংশে বেশি বেশি করে নেগেটিভ আধানগুলি জমে এবং একটা শক্তিশালী তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি করে। মেঘের নিচের অংশের দিকে ঋণাত্মক আধানের প্রভাবে ভূপৃষ্ঠে পজিটিভ আধান সৃষ্টি হয়। একে বলা হয় আবিষ্ট আধান এবং ভূপৃষ্ঠ ও মেঘের মধ্যে বিশাল বিভব পার্থক্য সৃষ্টি হয়। তাহলে মেঘের ওপর অংশ পজিটিভ আধান, মেঘের নিচের অংশে নেগেটিভ আধান, এগুলো কি স্থির তড়িতাধান সৃষ্টি হলো। কি করে সৃষ্টি হলো? ওই মেঘের সঙ্গে মেঘেরই যে ঊর্ধ্বগামী জলীয়বাষ্পীভবন বাতাস এবং নিম্নগামী জলীয়বাষ্পীভবন বাতাসের সংঘাতের ফলে যে স্থির তড়িতাধান হয়েছিল, সেই তড়িতাধানগুলি জলকণার সাথে জমে জলকণার গায়েতে জমে এবং আধানগুলি ধীরে ধীরে সেপারেট হয়ে যায়। উপরের অংশে নেগেটিভ তড়িতাধান, উপরের অংশে পজিটিভ তড়িতাধানগুলি জমে, নিচের অংশে নেগেটিভ তড়িতাধানগুলি সেপারেট হতে থাকে। এর ফলে বিশাল তড়িৎক্ষেত্র সৃষ্টি হলো। ঠিক তেমনি ভূপৃষ্ঠতেও এই মেঘের নিচের অংশে নেগেটিভ তড়িতাধানের ফলে ভূপৃষ্ঠের উপরের অংশে পজিটিভ তড়িতাধান আবিষ্ট হলো। এর ফলে ভূপৃষ্ঠ ওই মেঘের নিচের অংশের মধ্যেও একটা বিশাল শক্তিশালী বিভব পার্থক্য বা তড়িৎক্ষেত্র সৃষ্টি হলো। এখন মেঘে সঞ্চিত বিপুল পরিমাণে আধান ভূপৃষ্ঠে ডিসচার্জ হতে পারে, যাকে আধান নিঃসরণ বলে। তাহলে মেঘের মধ্যে জমা এই নিচের অংশে জমা নেগেটিভ তড়িতাধান ভূপৃষ্ঠে এসে ডিসচার্জ হতে পারে। একই বলে আধান নিঃসরণ। আবার মেঘের পজিটিভ আধান নেগেটিভ আধানের মধ্যে ডিসচার্জ হতে পারে, বা পার্শ্ববর্তী মেঘের যার সঙ্গে এই মেঘের সঙ্গে আধানের তারতম্য রয়েছে সেই মেঘের সঙ্গেও এর আধানের ডিসচার্জ হতে পারে। আর এই আধানের ডিসচার্জ কি আমরা বলি? বজ্রপাত। তাহলে মেঘের সঞ্চিত বিপুল পরিমাণে তড়িতাধান ভূপৃষ্ঠতে এসে ডিসচার্জ হতে পারে, বা একটা মেঘ থেকে পার্শ্ববর্তী মেঘে যাদের মধ্যে আধানের তারতম্য আছে সেখানেও আধানটি ডিসচার্জ হতে পারে। বেশি ক্ষেত্রে মেঘ থেকে মেঘেই ডিসচার্জ বেশি হয়। এর ফলে যে বজ্রপাত হয় সেটি কম শব্দ এবং কম আলোর সৃষ্টি করে। কিন্তু যদি মেঘ থেকে আধান ভূপৃষ্ঠে ডিসচার্জ হয় তখন অনেক বেশি শব্দ, অনেক আলো এবং গুরুগম্ভীর বজ্রপাত সৃষ্টি হয়। মেঘের নিচের অংশে জমা নেগেটিভ আধান কুপরিবাহী বায়ু মাধ্যমে এসে কিভাবে ভূপৃষ্ঠে ডিসচার্জ হয় বা ভূপৃষ্ঠে মেঘের আধানটা এসে নিঃসৃত হয়? অতি শক্তিশালী তড়িৎক্ষেত্রের প্রভাবে। তড়িৎক্ষেত্রটা কী করে সৃষ্টি হয়েছে? এই মেঘের মধ্যে থাকা উপরের অংশে পজিটিভ আধান এবং নিচের অংশে নেগেটিভ আধান যখন অনেক বেশি বেশি করে জমে যায় এবং তার প্রভাবে ভূপৃষ্ঠের উপরের অংশ যখন পজিটিভ তড়িতাধান আবিষ্ট হয় তখন ভূপৃষ্ঠ এবং মেঘের মধ্যে বিশাল শক্তিশালী তড়িৎক্ষেত্র সৃষ্টি হয়। আবার মেঘের উপরের অংশ এবং নিচের অংশের মধ্যেও শক্তিশালী তড়িৎক্ষেত্র সৃষ্টি হয়। এই শক্তিশালী তড়িৎক্ষেত্রের প্রভাবে কুপরিবাহী বায়ুর কণাগুলিও আয়নিত হয় এবং মেঘ থেকে আধান নিঃসৃত হয়ে বায়ুর পথ ধরে ভূপৃষ্ঠে এসে পৌঁছায়, যেটা আমরা বজ্রপাত হিসেবে দেখি বা তড়িৎ নিঃসরণ হিসেবে জানি।
এরপরে জানবো যে আধান ডিসচার্জ হওয়ার সময় কেন উঁচু গাছ বা উঁচু ঘরবাড়ি বা উঁচু অট্টালিকা বা উঁচু টাওয়ারেই কেন বেশি উঁচু টাওয়ারে এখানে বেশি আধান ডিসচার্জ হয় বা এই সমস্ত জায়গাতে এখানে বজ্রপাত হয়। এখানে আধানের ডিসচার্জ হওয়াটাকেই বজ্রপাত বলছে। দেখি, আধান ডিসচার্জ হওয়ার সময় ভূপৃষ্ঠে যে পজিটিভ আধান আবিষ্ট হয়েছিল সেই আধান উঁচু গাছ, উঁচু বাড়ি, উঁচু টাওয়ার বেয়ে উপরে উঠে আসে এবং মেঘের নেগেটিভ আধান তাই উঁচু জায়গাতে সহজেই ডিসচার্জ বা মেঘের থেকে আধানটা নিঃসৃত হয়ে যায়, তাই উঁচু স্থানে বজ্রপাত বেশি ঘটে। বজ্রপাতের শব্দ এবং তাপ কেন সৃষ্টি হয়? বজ্রপাতের সময় 50,000 অ্যাম্পিয়ার থেকে 90,000 অ্যাম্পিয়ারের প্রবাহমাত্রা বিশিষ্ট কারেন্ট সৃষ্টি হয়, যার ফলে বাতাস খুব গরম হয়ে আলো উৎপন্ন করে। এক্ষেত্রে প্রায় 30,000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার সৃষ্টি হয়। শব্দ কেন সৃষ্টি হয়? প্রবল উষ্ণতাতে বায়ু, যেখানেতে বজ্রপাত হলো সেখানে বায়ু শূন্যতার সৃষ্টি হয়, ফলে বাতাস প্রবল কম্পিত হয় এবং কানে প্রবল শব্দ অনুভূতি করে বা কানে প্রবল শব্দ আমরা শুনতে পাই। বর্তমানে বজ্রপাত কেন বেশি হচ্ছে? বিশ্বের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বিশ্ব উষ্ণায়নের জন্য। এর সাথেও বাতাসের ধূলিকণা বাড়ছে, জলীয় বাষ্প বাড়ছে। উষ্ণতার কারণে, অনেক বেশি উষ্ণতার কারণে জলীয় বাষ্পপূর্ণ বাতাস, ধূলিকণা পূর্ণ বাতাস ধীরে ধীরে অনেক উপরে উঠে যায় এবং বিপুল পরিমাণে জলীয় বাষ্পের প্রভাবে বজ্রগর্ভ মেঘ বেশি হচ্ছে বর্তমানে। তবে মনে রাখবো যে ভূপৃষ্ঠতে যে এই এত চার্জ নিঃসরণ হচ্ছে, মেঘ থেকে যে এত চার্জ ভূপৃষ্ঠতে নেমে আসছে, ভূপৃষ্ঠতে মেঘ থেকে মেঘের জমা যে স্থিতিতে নেমে আসছে, এতে ভূপৃষ্ঠের কিছুই এসে যাবে না, কারণ ভূপৃষ্ঠ হচ্ছে আধানের বৃহৎ বড় একটা ধারক। ভূপৃষ্ঠের বিভব সবসময় 0। তাহলে আমরা আজকে কিভাবে বজ্রপাত হয়, বজ্রপাতে কেন শব্দ, প্রবল তাপ উৎপন্ন হয়, সেই ব্যাপারে সুন্দরভাবে আলোচনা করলাম।